তো আমরা করতে চলেছি ক্যাপিটাল গেইন চ্যাপ্টারটা। তো আমাদের ইনকাম ট্যাক্সে একটা ইম্পর্টেন্ট এবং ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মেন কনসেপ্টটা কি আগে সেটা বুঝে নিই, দেন এটার অঙ্কগুলো আমরা করব। ফার্স্টে, when an income is taxable under the head capital gain, মানে ক্যাপিটাল গেইনে আমরা জানি আমাদের ইনকাম ট্যাক্সে কতগুলো হেড হয়। আমাদের ইনকাম ট্যাক্সে কতগুলো হেড হয়? একটা হয় ইনকাম আন্ডার হেড স্যালারি, আরেকটা হয় ইনকাম আন্ডার হেড হাউস প্রপার্টি, নেক্সট হচ্ছে বিজনেস এন্ড প্রফেশন, প্রফিট ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, আরেকটা হয় ইনকাম ফ্রম আদার সোর্স। এই চারটের মধ্যে আমরা কোনটা করতে চলেছি? আমরা ক্যাপিটাল গেইন করতে চলেছি। তো একটা ইনকাম কখন ক্যাপিটাল গেইনে আসে? একটা ইনকাম কখন ক্যাপিটাল গেইনে আসবে? যখন কি প্রফিট অথবা গেইন হতে হবে, প্রফিট অথবা গেইন হতে হবে, কি না ট্রান্সফার করতে হবে কি ক্যাপিটাল অ্যাসেট। তিনটে কথা, প্রফিট হতে হবে, প্রফিট অথবা গেইন হতে হবে। কেন প্রফিট বা গেইন? কারণ ট্রান্সফার হবে, কি ট্রান্সফার হবে? ক্যাপিটাল অ্যাসেট। এই তিনটে কথা আমাদের জানতে লাগবে। এখানে প্রফিট বা গেইন যে আমরা বলছি, প্রফিট বা গেইন মানে যে শুধু প্রফিট সেটাই না। প্রফিট বা গেইন মানে এখানে প্রফিটটাকেও ধরা হয়, তার সাথে সাথে লসটাকেও ধরা হয়, দুটোই ধরা হবে। প্রফিট বা গেইন মানে প্রফিটও ধরা হয়, লসও ধরা হয়। নেক্সট, নেক্সট আমরা দেখে নিই ক্যাপিটাল অ্যাসেট মানেটা কি। ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার হবে তবে সেটাতে আমাদের ইনকাম আন্ডার হেড ক্যাপিটাল গেইনে আসবে। তো সেখানে আমাদের ক্যাপিটাল অ্যাসেট কথাটার মানেটা কি? তো ক্যাপিটাল অ্যাসেট কথার মানে বলছে ক্যাপিটাল অ্যাসেট ইনক্লুডস অল অ্যাসেট। ইম্পর্টেন্ট কথা, ক্যাপিটাল অ্যাসেট মানে সবগুলো অ্যাসেটই ক্যাপিটাল অ্যাসেট, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে তার মানে এই অ্যাসেট গুলো ক্যাপিটাল অ্যাসেট না। তাহলে ক্যাপিটাল অ্যাসেট ইনক্লুডস অল অ্যাসেট, প্রত্যেকটা অ্যাসেটই ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু এইগুলো ক্যাপিটাল অ্যাসেট নেই। কি কি? স্টক ইন ট্রেড মানে ব্যবসায় যে আমাদের জিনিসটা তৈরি হয়, সাপোজ আমার ফোনের ব্যবসা, তাহলে ফোন আমার কাছে কি একটা স্টক, তাহলে সেই স্টক ইন ট্রেড, সেই ফোন আমার কাছে কি ক্যাপিটাল অ্যাসেট না। নেক্সট, পার্সোনাল মুভেবল অ্যাসেট, কথাগুলো ভেঙে ভেঙে, লয়ের ভাষা সবসময় ভেঙে ভেঙে পড়বি। পার্সোনাল মানে কোনো পাবলিক জিনিস না, নিজেদের পার্সোনাল জিনিস, আর সেটা কি হতে হবে? মুভেবল হতে হবে। তার মানেটা কি? আমার পার্সোনাল একটা বাড়ি আছে, সেটা ক্যাপিটাল অ্যাসেট? হ্যাঁ ক্যাপিটাল অ্যাসেট। কেন? কারণ ওটা ইমুভেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যাবে না। ল্যান্ড এন্ড বিল্ডিং কি? সেটা আমার ইমুভেবল, এক জায়গা থেকে এক জায়গায় সরানো যাবে না, তাই সেটা আমার ক্যাপিটাল অ্যাসেট। বাট যদি আমি বলি পার্সোনাল একটা আমার গাড়ি আছে, তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট? সেটা আমার ক্যাপিটাল অ্যাসেট না। কেন? কারণ ওটা পার্সোনাল, আর তার সাথে সাথে মুভেবল, এক জায়গা থেকে এক জায়গায় সরানো যাবে, তো সেটা আমাদের ক্যাপিটাল অ্যাসেট না। বলেছে হাউ এভার, একদিকে এক্সেপ্ট নেগেটিভ, দেন নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, মানে এই ফলোইং অ্যাসেট গুলো আমার কি হবে? এগুলো আমার ক্যাপিটাল অ্যাসেট। হাউএভার, ফলোইং মুভেবল অ্যাসেট, পার্সোনাল মুভেবল অ্যাসেট শ্যাল বি ক্যাপিটাল অ্যাসেট। এইগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট। কি কি? জুয়েলারি, আর্কোলজিক্যাল কালেকশন, ড্রয়িংস, স্কাল্পচার অ্যান্ড এনি ওয়ার্ক অফ আর্ট, এগুলো সমস্ত ক্যাপিটাল অ্যাসেট হবে। আর লাস্ট সেটা হচ্ছে রুরাল এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড গোল্ড ডিপোজিট বন্ড। সাচ ইম্পর্টেন্ট নাই কথা দুটো। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাসেট। দেন, দেন আমাদের কোনটা জানতে লাগবে? ট্রান্সফার। ট্রান্সফার মানেটা কি? ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে আমাদের, ট্রান্সফার মানে আমাদের পারচেস, সেল, এক্সচেঞ্জ, বার্টার, সমস্ত কিছু আমাদের ট্রান্সফার হিসেবে ধরা হয়। সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং যা তোর মাথায় আসে সেটাই জেনে নিবি ট্রান্সফার। একটা জিনিসের উপর আমার অধিকার ছিল, সেই অধিকার নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও আমার কাছে একটা ট্রান্সফার। প্রত্যেকটাকে ট্রান্সফার হিসেবে ধরা হয়। তাহলে ইম্পর্টেন্ট কোনটা ট্রান্সফার না সেটা জানাটা ইম্পর্টেন্ট। কোনটা ট্রান্সফার না? গিফট। আজ দেখা যাচ্ছে রাজদীপের মনে হলো কোনো কিছু, রাজদীপ প্রিয়াশাকে কোনো একটা জিনিস গিফট করে দিল। তো রাজদীপ যদি প্রিয়াশাকে কোনো কিছু গিফট করে, তাহলে সেটাকে কি ট্রান্সফার হিসেবে ধরা হবে না। তো গিফট, উইল, ইনহেরিটেন্স, যদি কোনো বংশানুক্রমিক ভাবে বংশসূত্রে যদি কেউ কোনো কিছু পায়, পৈতৃক সম্পত্তি, তো সেইগুলো উইল, ইনহেরিটেন্স, এইগুলো কি হবে? এইগুলো ট্রান্সফার হিসেবে ধরা হবে না। আর ট্রান্সফার হিসেবে যদি না ধরা হয়, তাহলে ক্যাপিটাল গেইন হিসেবে ধরা হবে না, কারণ ক্যাপিটাল গেইন হতে গেলে তিনখানা কন্ডিশন ফুলফিল করতে হয়, সেটা আমরা প্রথমেই বললাম।
সেটা হচ্ছে প্রফিট প্লাস ট্রান্সফার প্লাস ক্যাপিটাল অ্যাসেট। এই তিনটে জিনিস ফুলফিল করতে হবে, তাহলেই আমাদের এই সেকশনে আমাদের অঙ্ক করতে হবে, নাহলে করতে হবে না। যার মধ্যে আমি বলি প্রফিটটা ইম্পর্টেন্ট না, কারণ প্রফিট মানে শুধু প্রফিট না, লসও। তো কথাটা বলার মানে কি? কোনো মানে নেই। তার জন্য ওইটা মাথায় রাখারও দরকার নেই। তাহলে এই সেকশন হতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। তো এই যে জিনিসগুলো যেগুলো আমরা দেখছি, গিফট, উইল, ইনহেরিটেন্স, এগুলো তো ট্রান্সফারই না। এইগুলো তো এইগুলো তো ট্রান্সফারই না। তাহলে এইগুলো আমাদের আসবে না। তাহলে এগুলো আমাদের আসবে না। এছাড়াও ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেট অন দ্য পার্টিশন অফ এইচইউএফ। যদি কোনো এইচইউএফ এর ব্যবসা ছিল আর তারা ভাগ হয়েছে ব্যবসাটা, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে অ্যাসেটের ডিস্ট্রিবিউশন হবে, সেটাও ট্রান্সফার হিসেবে ধরা হবে না। নট সো ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ক্যাপিটাল অ্যাসেটের টাইপ। ক্যাপিটাল অ্যাসেট আমাদের কত রকমের? ক্যাপিটাল অ্যাসেট আমাদের দু রকমের। একটা হয় লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আরেকটা হয় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবার শর্ট টার্ম না লং টার্ম ডিপেন্ড করে সাইজের উপর না, শর্ট টার্ম বা লং টার্ম ডিপেন্ড করে কতক্ষণের ওপর, পিরিয়ড অফ হোল্ডিং, কতদিন তুই হোল্ড করেছিস, সেটার উপর লং টার্ম বা শর্ট টার্ম ডিপেন্ড করবে। তো দেখ, লং টার্ম কখন হবে? যদি পিরিয়ড অফ হোল্ডিং একটা লিমিটের বেশি হয়, তাহলে সেটাকে বলা হবে লং টার্ম। শর্ট টার্ম কখন হবে? যদি পিরিয়ড অফ হোল্ডিং যদি কম হয়, কতদিন তুই অ্যাসেটটাকে নিজের কাছে রাখছিস সেটা যদি কম হয়, তাহলে শর্ট টার্ম, আর বেশিক্ষণ হলে লং টার্ম। তো সবকিছুর জন্য কি হয় আমাদের, সবকিছুর জন্য আমাদের সময় কতক্ষণ ধরা হয়? 36 মান্থ। যদি 36 মান্থ পর্যন্ত, মানে এক্সাক্ট 36 মান্থও যদি হয়, তাহলে সেটাকে কি বলা হয়? শর্ট টার্ম। কিন্তু যদি 36 মান্থের বেশি হয়, মোর দ্যান 36 মান্থ, তবে সেটাকে বলা হবে লং টার্ম। এবার কিছু কিছু অ্যাসেট আছে যেগুলোর জন্য অন্য নিয়ম ফলো হয়, যেরকম কি আনলিস্টেড শেয়ার অ্যান্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এই দুটোর ক্ষেত্রে কি হবে? 36 মান্থের জায়গায় 24 মান্থ ধরা হবে। মানে আপ টু 24 মান্থ পর্যন্ত হোল্ডিং করলে সেটাকে বলা হবে শর্ট টার্ম। আর যদি 24 মান্থের বেশি করি, তাহলে সেটাকে বলা হবে লং টার্ম। আর আরেকটা হচ্ছে লিস্টেড শেয়ার অ্যান্ড জিরো কুপন বন্ড। এদের ক্ষেত্রে লিমিট কি চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায় 12 মাস। এই হচ্ছে আমাদের শর্ট টার্ম এন্ড লং টার্মের ক্লাসিফিকেশন। এবার তোদের মনে কোশ্চেন অ্যারাইজ হবে, শর্ট টার্ম আর লং টার্ম জেনে আমরা খাবো না মাথায় দেবো? তো শর্ট টার্ম আর লং টার্মের উপর আমাদের কোশ্চেন করার ধরনও চেঞ্জ হয়ে যায়। কিরকম হয়? যদি আমাদের শর্ট টার্মে আমাদের অঙ্ক করতে হয়, মানে কোনো অ্যাসেট আমরা সবার কোশ্চেনে দেখে আমরা আইডেন্টিফাই করব সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, মানে শর্ট টার্ম অ্যাসেট, নাকি লং টার্ম অ্যাসেট। যদি শর্ট টার্ম হয় তাহলে শর্ট টার্মের ফরম্যাটে করব, আর যদি লং টার্ম হয় তো লং টার্মের ফরম্যাটে করব। তো ফরম্যাটটা কিরকম দেখিনি। প্রথমে লিখবো ফুল ভ্যালু অফ কনসিডারেশন। প্রথমে লিখবো ফুল ভ্যালু অফ কনসিডারেশন, মানে সেল ভ্যালু, কত টাকা আমরা এটাকে বিক্রি করছি। ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে কিছুই না, কত টাকা এটাকে বিক্রি করছি, সেল ভ্যালু। নেক্সট, তারপর লিখবো এক্সপেন্স অন ট্রান্সফার, মানে যদি ট্রান্সফার করতে গিয়ে কোনো কিছু এক্সপেন্স হয়, যেরকম কি এক্সপেন্স হতে পারে? ব্রোকারেজ। যদি আমাদের কোনো খরচ হয়, তাহলে সেইটা। তো ওটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকে কি বলা হবে? যেটা আসবে সেটাকে কি বলা হয়? নিট কনসিডারেশন। অ্যান্ড দেন তারপর আমরা বাদ দিই কি না, কস্ট অফ অ্যাকুইজিশন। কস্ট অফ অ্যাকুইজিশন মানে বলতে পারিস পারচেস প্রাইস, কত টাকাতে আমরা এটাকে কিনেছিলাম। লিখবো কি? কস্ট অফ অ্যাকুইজিশন। নেক্সট হচ্ছে কস্ট অফ ইমপ্রুভমেন্ট। কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানেটা কি? ওটাকে আমি ঝকমকো বানাতে কত টাকা খরচ করেছে। বাড়ি কিনেছি 10 লাখ টাকা দিয়ে, বাড়িটাকে রং করেছি, রিপেয়ার করেছি, প্লাস্টার করেছি, সেইগুলোতে খরচ হয়েছে 1 লাখ টাকা। তাহলে কস্ট অফ ইমপ্রুভমেন্ট কত? 1 লাখ টাকা। কস্ট অফ অ্যাকুইজিশন কত? 10 লাখ টাকা। তো সেটাই কস্ট অফ ইমপ্রুভমেন্ট গেল। এই দুটো বাদ দেওয়ার পর যেটা আমার আসবে, এই ভ্যালু থেকে এই দুটো বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকে কি বলবো আমরা? গেইন বিফোর এক্সেমশন। এরপর বিভিন্ন এক্সেমশন হয় আন্ডার সেকশন, এক্সেমশন হয় আন্ডার সেকশন 54 অনুযায়ী। তো কি কি এক্সেমশন হয় সেটা আমরা লাস্টে দেখছি। তো এক্সেমশন দেওয়ার পর, সেই এক্সেমশন বাদ হওয়ার পর যেটা আসবে সেটাকে আমরা কি বলে দেবো?
শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, সেটাকে বলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম হলে কি হবে? সেম হবে শুরুর দিকটা, কি না প্রথমে লিখবো ফুল ভ্যালু অফ কনসিডারেশন, মানে কি সেল ভ্যালু। নেক্সট এক্সপেন্স অন ট্রান্সফার, মানে কি ব্রোকারেজ যদি কোনো কিছু দিয়ে থাকি সেটাকে লেস করব। বাদ দিয়ে আসবে নিট কনসিডারেশন। এবার এখানে বাদ দেবে কি কস্ট অফ ইমপ্রুভমেন্ট, কস্ট অফ ইমপ্রুভমেন্ট। কিন্তু দেখ এই কথাটার আগে কি বলা হচ্ছে, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট বা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, এই সমস্ত জিনিসগুলো ইন্ডেক্স হওয়ার মানেটা কি, আমরা যখনই বলছি লং টার্ম তখনই কি আমি জিনিসটা অনেকদিন ধরে হোল্ড করেছি। যদি আমি সেই জিনিসটাকে অনেকদিন ধরে হোল্ড করি, তাহলে সেই জিনিসটা আমি আজ একটা বাড়ি 30 বছর আগে একটা ভ্যালুতে কিনেছিলাম, আজ সেই বাড়িটার ভ্যালু অনেকটা বেড়ে গেছে। 30 বছর আগে একটা টাকাটার যত টাকা ভ্যালু ছিল, আজ সেই টাকাটার ভ্যালু কমে গেছে। তো সেই জিনিসগুলোকে আমাদের কি কনসিডার করা উচিত, সেটাকে জিনিসপত্র দিনের পর দিন কিভাবে দাম বাড়ছে সেটা আমাদের কি হয়, সিআইআই প্রত্যেক বছর আমাদের গভর্নমেন্ট দিয়ে দেয়। তো সেটাকে দিয়ে আমরা বার করি যে আজকে যদি সেই জিনিসটাকে কিনতাম, সেই যত টাকা দিয়ে আগে কিনেছিলাম, সাপোজ আমি 10 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম, সেই 10 লাখ টাকা জিনিসটা যদি আজকে কিনতাম তাহলে কত টাকা ভ্যালু হতো, সেটাকে আমরা বার করার চেষ্টা করি। তো কিভাবে বার করার চেষ্টা করি, সেই কস্ট অফ অ্যাকুইজিশন লিখি কত, 10 লাখ টাকা ইন্টু সিআইআই অফ দ্য ইয়ার অফ ট্রান্সফার, যে বছর আমরা ট্রান্সফার করেছি সেই বছরে সিআইআই। যেরকম আমি সাপোজ 2020-তে কিনেছি আর 2025-এ বিক্রি করছি, তাহলে সিআই ওপরে কোনটা হবে, যে বছর আমি বিক্রি করছি মানে 2025, আর নিচে কোনটা হবে, যে বছর সেটাকে আমি কিনেছিলাম মানে 2020। তো মাল্টিপ্লাই করে যেই অ্যামাউন্ট আসে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। নেক্সট তারপর কি দাদা হবে, কস্ট সেম অফ কাজ হয়ে যাবে। অ্যাকুইজিশন কোনটা? এতক্ষণ তো বললাম কস্ট অফ অ্যাকুইজিশন কোনটা, মানে যে যেটা দিয়ে কিনেছি। এই যে কস্ট অফ অ্যাকুইজিশন মানে কি পারচেস প্রাইস, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম ভাবে বাদ যাবে কি কস্ট অফ ইমপ্রুভমেন্ট, বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকে কি বলবো, গেইন বিফোর এক্সেমশন। এন্ড দেন ওখান থেকে এক্সেমশন বাদ দেওয়ার পর বলবো এবার কি বলবো, লং টার্ম ক্যাপিটাল গেইন। তো একটা অঙ্কের মাধ্যমে বাকিটা বুঝে নে। তো দেখ, প্রবলেম নাম্বার 1 অঙ্কটা করছি। প্রবলেম নাম্বার 1, উপরে কি লিখবো জানাই আছে আর বলছি না, ডাইরেক্ট শুরু করছি। দেখ গোল্ডের ক্ষেত্রে প্রথমে কি গোল্ড, গোল্ডটা দেখ কবে কিনেছিল, সবার ফার্স্টে কি বার করার চেষ্টা করব, স্টেপ 1 আমাদের কি হবে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট নাকি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেটা বার করার চেষ্টা করব। গোল্ডটা কবে কিনেছিল, 22-এ। বিক্রি করছে কবে, 24-এ। 10-22 থেকে 3-24, তো আমাকে বল ক মাস হচ্ছে, ক মাস হচ্ছে বল। শর্ট টার্মই হচ্ছে, শর্ট টার্মই। যত মাসই হোক না কেন, আমরা স্পষ্ট সত্যি বুঝতে পারছি যে 24 মান্থে কমই হচ্ছে। আর 24 মান্থ হলেও বা কি, 36 মান্থে কম হচ্ছে মানে কি আমার সেটা শর্ট টার্ম, কারণ এটা কি গোল্ড, তাহলে এটা আমার শর্ট টার্ম। তাহলে আমরা বার করার চেষ্টা করি, ওপরে লিখে দিই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড
যদি কিছু না লিখিস তাতেও হবে, যদি লিখিস তাতেও হবে। ফার্স্টে কি লিখবো? আমি শর্টে লিখি, তোরা পুরো কথা লিখবি। ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত টাকা? ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে কত টাকা বিক্রি করছে। তো কত টাকা বিক্রি করছে দেখতে পাচ্ছি 1.5 লাখ টাকায়। তাহলে লিখে দেবো কত? 1.5 লাখ টাকা। নেক্সট, নেক্সট কি আমরা বাদ দিই? এক্সপেন্স অন ট্রান্সফার। কি বলেছে দেখ, বলেছে এক্সপেন্স ইন কানেকশন উইথ সেলস জিরো, মানে আমাদের কোনো খরচ পড়ছে না। তাই আমি লিখবো লেস এক্সপেন্স অন ট্রান্সফার। এবার রূপসা মনে হতে পারে কিছু না থাকলে তাও লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে। এক্সপেন্স অন ট্রান্সফার। এক্ষুনি তরুণ বলবে না লিখলে হবে না দাদা। না, না লিখলে হবে না দাদা। জোর জবরদস্তি মনে করাচ্ছে তো। হ্যাঁ, এখানে কি নিট কনসিডারেশন লিখতেই হবে? হ্যাঁ, নিট কনসিডারেশন। নেক্সট, এখান থেকে কি বাদ দেবো? এটা আমাদের কি শর্ট টার্ম, তাহলে কি বাদ যাবে? Cost of কস্ট acquisition. অফ অ্যাকুইজিশন। পুরো কথা লিখবি পরীক্ষা। তো কস্ট অফ অ্যাকুইজিশন কত? বলে দিয়েছে ডাইরেক্ট, কত? 1 লাখ টাকা। তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন কত? 7 লাখ টাকা। নেক্সট আমাদের আর কি বাদ যাবে? কস্ট অফ ইমপ্রুভমেন্ট। এখানে কোথাও ইমপ্রুভমেন্টের কথা বলা আছে দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে বলা আছে দেখ, কিছুই বলা নেই, ইমপ্রুভমেন্টের কোনো কথা বলা নেই। তাহলে কোনো কস্ট অফ ইমপ্রুভমেন্ট আসছে না। তাহলে লিখবো লেস কস্ট অফ ইমপ্রুভমেন্ট কত? নীল। তো দুটো বাদ দেওয়ার পর কি হচ্ছে আমাদের? 50,000 টাকা। তাহলে এটাকে কি বলবো? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এক্ষুনি মনে হবে এটা তো গেইন বিফোর এক্সামশন লিখতাম, তারপর তো এক্সামশন বাদ দেবো। কিন্তু এখানে যেহেতু কোনো এক্সামশনের কথা বলা নেই, তাই আমরা এক্সামশন আর লিখলাম না আলাদা করে, ডাইরেক্ট এটাই আমরা লিখে দিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। যদি বলতো তাহলে তখন তাই করতাম। বল ক্লিয়ার? হ্যাঁ। তো এবার এখানে প্রবলেম নাম্বার 2 গোল্ডেরটা দেখ। এখানে প্রবলেম নাম্বার 2 গোল্ডেরটা দেখ, প্রবলেম নাম্বার 2 এরটা লং টার্ম একবারে হয়ে যাবে। দেখ লং টার্মে এখানে কি বলছে, দেখ এখানে লং টার্মে এখানে কি বলছে? গোল্ড, গোল্ড কি বলছে? কত দামে বিক্রি করছে? 18 লাখ টাকা, 18,22,000। কত দামে কিনেছিল? 8,42,400। কবে কিনেছিল? 2010 সালে। কবে বিক্রি করছে? আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার বলেছে, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার বলেছে 24-25। তাহলে প্রিভিয়াস ইয়ার কত হচ্ছে আমাদের? 23-24। 2010-এ কিনেছিল, 23-24-এ বিক্রি করছে। তাহলে এটা আমাদের শর্ট টার্ম না লং টার্ম? 2010-এ কিনেছিল, 23-24-এ বিক্রি করছে, শর্ট টার্ম না লং টার্ম? Long term. লং টার্ম, লং টার্ম। তাহলে একবার লং টার্মে অঙ্ক হয়ে যাবে, হয়ে গেল শর্ট টার্ম লং টার্ম। তো কি লিখছি এখানে? লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড। হলো। সবার ফার্স্টে কি লিখবো? ফুল ভ্যালু অফ কনসিডারেশন। আবার এক কথা, তোরা পুরো কথা লিখবি, শর্ট লিখবি না। কত টাকায় বিক্রি করছে? দেখ সেল কনসিডারেশন বলছে, সেল প্রসিড কত টাকা? 18,22,000 টাকা। হলো। এখান থেকে কি বাদ দিয়ে আমরা? লেস এক্সপেন্স অন ট্রান্সফার। না থাকলেও লিখতে হবে, হ্যাঁ না থাকলেও লিখতে হবে।
বারবার বলে দিচ্ছি, মাথায় রাখিস। এক্ষেত্রে ট্রান্সফারের কোনো এক্সপেন্স বলেছে, কোনো ট্রান্সফারের উপর কোনো এক্সপেন্স হচ্ছে কিছু বলেনি, তাহলে কোনো এক্সপেন্স নেই। তাহলে আমরা কি করব, এখানে কি লিখবো, নীল। বাদ দিয়ে যেটা আসছে কত, 18,22,000, তো সেটাকে কি বলবো, নিট কনসিডারেশন। নিট কনসিডারেশন পর্যন্ত হলো। এবার কি বাদ দেব, লেস ইন্ডেক্স, কারণ লং টার্ম তাই ইন্ডেক্স, পুরো কথা লিখবি কস্ট অফ অ্যাকুইজিশন। কি লিখবো, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি করে হয়, কস্ট অফ অ্যাকুইজিশন ইন্টু CII অফ দ্য ইয়ার অফ ট্রান্সফার ডিভাইড বাই CII অফ দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন। তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন কত, 8,42,400, তাহলে লিখি 8,42,400 ইন্টু CII অফ দ্য ইয়ার অফ ট্রান্সফার, মানে ইয়ার কত আমার 2000, 2023-24, আর অন দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন কত আমাদের 2010-11। তো দেখ এই দুটো কি বলেছে, দেখ সবসময় কোশ্চেনের নিচেই বলাই থাকবে CII কি বলেছে, 10-11 167, আর 23-24 348। তাহলে 10-11 নিচে 167 আর ওপরে 348। তো ক্যালকুলেট করে বল আমাকে কত হচ্ছে, ক্যালকুলেট করে বল আমাকে কত হচ্ছে। কর কিউ 17,55,420। ঠিক এটাই তো বলছিস তো? মনে তো হয়। একজন কর কেউ বিয়োগ করে কত হচ্ছে, বলছে দাদা দশমিক এসছে তো, ঠিক আছে বল না বিয়োগ করে কত হচ্ছে। বিয়োগ করে 18, 22, সে বুঝে নিয়ে কথা। 17,55,420, 66,580। 66,580, এটা হচ্ছে আমার লং টার্ম ক্যাপিটাল গেইন। এবার তোরা বলি দাদা তুমি ইন্টারেস্ট কস্ট অফ ইমপ্রুভমেন্ট লিখলে না তো, ভুলে গেছি, ভুলে গেছি লিখতে, আর তার সাথে সাথে এখানে ক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্টও নেই, তাই আমি আর মুছে লিখলামও না। তোরা অবশ্যই লিখবি, আর লেখার পর লিখবি নীল। তো বোঝা গেছে, কোনো ডাউট শর্ট টার্ম লং টার্মের ক্ষেত্রে কি হবে কি হবে। না। আচ্ছা, এবার আগে এগাই। এবার ল্যান্ড